ছোট একটা র্যালি দেখেছি বা উত্থান দেখেছি, সেটা কি সাস্টেইন করবে? র্যালিটা আসলে ছোটও না, কারণ এই জুন মাসে মার্কেট বেড়েছে 8%। একটু দুর্বল কোম্পানিকে সিলেক্ট করেছে যে তারা তাদেরকে একটু পর্যবেক্ষণে রাখতে চায় বা তাদেরকে একটু টাইট পজিশনে রাখতে চায়। এইটার ইম্প্যাক্ট কি পড়তে পারে? তাই মনে করি এটা গ্লোবাল প্র্যাকটিসের সাথে অ্যালাইন করে এবং এটা রাইট ডিসিশন। ডিএসসি সক্ষমতা আছে, এখন তাদেরকে সেটা ইউজ করার মতো সুযোগ দিতে হবে। T1 এ নিয়ে আসা এইটা বাজারকে শুধু ভলিউম বাড়াবে না বাজারের স্ট্রেংথও বাড়াবে? T+1 হয়ে যাবে এবং T+0 হয়ে যাবে, তখন অনেক বিনিয়োগকারী এই অ্যাসেট ক্লাস হিসাবে শেয়ার মার্কেটকে আরো বেশি ভালো মনে করবে। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, আমরা যে বাজেটের মাস জুন মাস কমপ্লিট করে জুলাই পড়েছি, এই জুন মাসের যে বাজারের অবস্থা তাতে আমরা দেখছি যে বাজারে একটা ছোট করে একটা র্যালি হয়েছে, প্রায় 400 পয়েন্টের একটা উত্থান হয়েছে। এখানে এই বাজারে দেখার মতো যে বিষয়গুলো দেখছি যে আমরা এই র্যালিতে কিন্তু আমরা ভালো কোম্পানিরও অংশগ্রহণ দেখছি, যে বিগত কয়েক মাসে যেটা দেখছিলাম যে দুর্বল এবং কম শক্তিশালী কোম্পানিগুলোর যে দরের উত্থান হয়েছিল সেই জায়গা থেকে কিছুটা হয়েছে, এটা ভালো কোম্পানির দিকে গিয়েছে। তার সাথে নতুন বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের একটা সাফল্য হয়েছে। সব মিলে বাজারটা কোন দিকে যাচ্ছে, বাজারের এই র্যালি যেটা হয়েছে সেটা কি টেকসই হবে কিনা, বাজেটে যে ধরনের ছাড় দেওয়া হয়েছে সেটা বাজারে কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে, সেসব নিয়ে আমরা কথা বলবো। কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে এসেছেন ইমরান হাসান, তিনি ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এমডি হিসেবে কাজ করছেন। ইমরান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটস। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শুরুতেই যদি জানতে চাই, বাজারে যে আমরা ছোট একটা র্যালি দেখেছি বা উত্থান দেখেছি, সেটা কি সাস্টেইন করবে? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে র্যালিটা আসলে ছোটও না, কারণ এই জুন মাসে মার্কেট বেড়েছে 8%। গত 70 মাসের হিসাবে এই সিঙ্গেল মান্থের রিটার্ন যদি আমরা দেখি, এটা হচ্ছে ষষ্ঠ সর্বোচ্চ রিটার্ন। 70 মাসের মধ্যে 6th পজিশনে আছে হাইয়েস্ট রিটার্নের দিক থেকে। তো সিঙ্গেল মান্থে 8% রিটার্ন, আমি মনে করি এটা ম্যাসিভ স্ট্রেংথ। এবং এই র্যালিটাতে আপনি লক্ষ্য করবেন, আপনি যেটা বললেন যে এখানে ভালো কোম্পানিগুলা লিড করেছে র্যালিটা। এটা আবার অনেক সময় দেখা যায় দুই একটা খুব লার্জ ক্যাপ কোম্পানি কারণে ইন্ডেক্স বাড়ে, বাট ওভারঅল স্টক অনেক স্টকে এইভাবে দাম বাড়ে না। এখানে সেটাও হয়নি। গত মাসে মার্কেটে 396টা শেয়ার লেনদেন হয়েছে, এর মধ্যে 300টার উপর অর্থাৎ 80% শেয়ারই দামই বৃদ্ধি পেয়েছিল। মানে এটা একটা ব্রড বেসড র্যালি ছিল, সব সেক্টরই সব ভালো স্টকই মোটামুটি আপ ছিল, কোনোটা কম বেশি করে যাই হোক। সেই সাথে টার্নওভার ছিল 1200 কোটি টাকার উপরে এভারেজ। লাস্টে আমরা 1500 কোটিও ক্রস করতে দেখি। তো 1200 কোটি টাকা এভারেজ টার্নওভার গত মাসে যেটা ছিল 800 কোটির ঘরে, তার মানে 45%-এর মতো বা 44%-এর মতো টার্নওভার বেড়েছে জুন মাসে মে মাসের তুলনায়। এবং গত এক বছরের এভারেজের তুলনায় টার্নওভার বেড়েছে নিয়ার টু 70% এভারেজ টার্নওভার, যেটা গত এক বছরের। তো এই যে মার্কেটে সূচকের সাথে আরও একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বা বড় একটা ইন্ডিকেটর হচ্ছে পার্টিসিপেশন, যেটা টার্নওভার দিয়ে মিন করে। এই টার্নওভারটা ইন্ডিকেট করছে যে এটা একটা খুব মানে এটা বেসলেস র্যালি না, এটা খুব স্ট্রং একটা র্যালি এবং এটাতে খুব ব্রড পার্টিসিপেশন ছিল। এবং যেহেতু ব্রড পার্টিসিপেশন ছিল, আমি মনে করি এটা সাস্টেনেবল। এখন বাজার তো আসলে প্রতিনিয়ত অনেক কিছু চেঞ্জ হতে থাকে, বা যদি এখন সব কিছু এখনের মতো অ্যাজ ইট ইজ থাকে, যে ডিরেকশনে আমরা যাচ্ছি সেই ডিরেকশনে যদি চলতে থাকে, আমি মনে করি এটা সাস্টেনেবল। তবে 8% যেটা আমরা বললাম একটা ম্যাসিভ একটা র্যালি সিঙ্গেল মান্থের জন্য, এরকম একটা র্যালি হওয়ার পরে বাজারে একটু কনসলিডেশন, কিছু প্রফিট টেকিং বা সাইডওয়েজ মুভমেন্ট হওয়াটা, সেটা আমি মনে করি হেলদি। এটা খারাপ কিছু না, কারণ বাজার আসলে কখনো স্ট্রেট লাইনে ওঠে না, এখানে জিগ জ্যাগ থাকে। বাট এই যে বাজার মানে 8% এর একটা র্যালি হলো, এটার পেছনে আপনার কাছে মূল কারণগুলো, বিএসসিসিতে একটা রিফর্ম হয়েছে, বাজেটে কিছু প্রস্তাবনা পরবর্তীতে পাশ হয়েছে, এগুলো কি প্রভাব ফেলেছে কিনা? অবশ্যই, আপনি আসলে মূল জায়গাগুলাই বলেছেন। আমার কাছে মনে হয় এখানে কয়েকটা ছিল, বড় বড় কারণ ছিল। আমি মনে করি একটা কারণ হচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেটও যদি আমরা দেখি, যেটা বাজারের জন্য খুব বড় একটা কন্ট্রিবিউশন বাজারে র্যালি হওয়ার জন্য বা না হওয়ার জন্য। ট্রেজারি বন্ড এটার জন্য একটা ভালো ইন্ডিকেশন। তো ট্রেজারি বিলগুলা এবং ট্রেজারি বন্ডগুলা বিভিন্ন মেয়াদের আপনি যদি লক্ষ্য করে থাকেন, এগুলা গত মাসে মানে জুন মাসে
সবগুলোতে রেট কমেছে, ইল্ড কমেছে এবং মোটামুটি সিগনিফিকেন্টভাবে। যেমন দীর্ঘমেয়াদী বন্ডগুলো, যেটা 15 বছর 20 বছর মেয়াদী বন্ড ছিল, এটা মে মাসের রেট ছিল 11%-এর উপরে, সেটা এখন 10.35, 10.3 to 4 এই রেঞ্জের মধ্যে দিকে আছে। এটা একটা ম্যাসিভ কারেকশন মানে ট্রেজারি বন্ডের ক্ষেত্রে। ইভেন স্বল্প মেয়াদী বন্ডগুলো সব 10%-এর নিচে নেমে আসছে, 9%-এর ঘরে চলে আসছে। তো ইন্টারেস্ট রেট যখন ফল করে, এটা বাজারে সবসময় একটা পজিটিভ ভূমিকা নিয়ে আসে, কারণ বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারীরা, তারা তখন দেখা যায় তারা একটা ফিক্সড ইনকাম সিকিউরিটিতে তাদের একটা পোর্শন ইনভেস্টমেন্ট রেখে থাকে। তো তখন তারা দেখা যায় সেই টাকাটা সরিয়ে নেয়, ক্যাপিটাল মার্কেটটা তাদের কাছে আরও আকর্ষণীয় মনে হয়, কোম্পানিগুলোর ভ্যালুয়েশন তখন আরও বেটার হয়ে আসে, ইন্টারেস্ট রেট রিস্ক ফ্রি রেটটা যখন কমে আসে। তো এটা আমি মনে করি এটা একটা কারণ, অন্যতম কারণ। আপনি যেটা বললেন যে জুনের 4 তারিখে আমরা এসিসিতে দেখলাম যে লিডারশিপে একটা বড় পরিবর্তন এসেছে এবং মার্কেট সেটা দেখিয়েছে যে লিডারশিপে যখন পরিবর্তনটা আসে, মার্কেট একটা স্ট্রং র্যালি তখন আমরা দেখেছি। মার্কেট যেটাকে স্বাগত জানিয়েছে সেটা আমরা মার্কেটে মুভমেন্ট দেখে বুঝতে পারি। ওই নিউজটা আসার আগে, ঠিক আগে বা সময়টাতে মার্কেট একটা ভালো পজিটিভ একটা মুভমেন্ট ছিল। তো এটা আমি মনে করি যে একটা ভালো লিডারশিপের চেঞ্জ বাজারে, বিশেষ করে রেগুলেটরের দিক থেকে চেঞ্জ, এটা বাজারের জন্য অবশ্যই একটা ভালো একটা সাইন এবং কনফিডেন্স বুস্ট আপ করে। তবে এই কনফিডেন্স বুস্ট আপটা কন্টিনিউশন থাকবে যখন নতুন রেগুলেটর, নতুন কমিশন সেইভাবে তারা স্টেপ যেগুলো প্ল্যান করেছেন সেটা যখন কন্টিনিউশনটা থাকবে, এরপর মানুষজন একটা রিফ্লেকশনটা দেখতে যাবে যে তারা কীভাবে প্রোগ্রেসিভ ওয়েতে কাজ করছেন। তো আমি এই ব্যাপারে আশাবাদী, এটা আমি আশা করি যে জিনিসটা থাকবে, যে জন্য আমি বলছি যে আমি সাস্টেনেবল, কারণ কোয়ালিফাইড একটা কমিশন এবং চেয়ারম্যান আমরা পেয়েছি এবার বর্তমান ইয়েতে। আর থার্ড হচ্ছে আমাদের বাজারে দেখবেন যে আপনার জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ইলেকশনের পর থেকে একটা মোটামুটি র্যালি শুরু হয়েছিল। তার পরবর্তীতে ফেব্রুয়ারি 28 তারিখ থেকে আবার বাজার কিছুটা কারেকশনে যায়, যেটা ইউএস ইরান ওয়ার বা টেনশনের কারণে, বিশেষ করে অয়েল প্রাইসটা বেড়ে যাওয়াটা, যেটা আমাদের ইকোনমিতে একটা বিগ ইম্প্যাক্ট পড়তে পারতো, সেই ইয়ে থেকে বাজারে একটা বড় কারেকশন হয়। তো সেই দিকটাও এখন অনেকটা কমফোর্টেবল একটা অবস্থায় চলে আসছে। অয়েল প্রাইস এখন অনেক কমে আসছে সেই পিক থেকে, এটা আমাদের ওভারঅল ম্যাক্রো ইকোনমির জন্য ভালো। সো গ্লোবাল যে টেনশন সেটা এই মোমেন্টে আগের মতো নাই, প্লাস আমাদের ম্যাক্রো পলিটিক্যাল সিচুয়েশন বা ইকোনমিক ইন্ডিকেটরগুলোও কিছুটা ইমপ্রুভিং হচ্ছে। এখনও চ্যালেঞ্জ আছে, বাট একটা ইমপ্রুভিংয়ের সাইন আছে। আমার কাছে মনে হয় এটাও একটা কারণ। আর সেই সাথে বাজেটের কথা আপনি বললেন, বাজেটেও কিছু এরকম একটা ইন্ডিকেশন পাওয়া গেছে যে বর্তমান গভর্নমেন্ট পুঁজিবাজার নিয়ে সিরিয়াস। তারা কিছু ভালো ভালো কিছু ইনিশিয়েটিভ নিয়ে আসছেন যেটা বাজারের জন্য ভালো, এবং সেটাও ইনভেস্টরদের কনফিডেন্স বুস্ট করেছে আমি মনে করি। তো এই কারণে আমার কাছে মনে হয় নতুন কমিশনের একটা বড় ডিসিশন ছিল যে প্রায় দীর্ঘ 3-4 বছর পরে ফ্লোর প্রাইসে যে দুই একটা প্রতিষ্ঠান ছিল সেগুলোকে তুলে দেওয়া হয়েছে। তারা যেসব প্রতিষ্ঠান ছিল একটা দীর্ঘ সময় পর বায়ার পেয়েছে, কিছু ফান্ড ফ্রি হয়েছে। একটা প্রতিষ্ঠান তো 2 দিন পরেই তার মানে বায়ার পেয়েছে। এই জায়গাটা কি আপনি আসলে কিভাবে দেখছেন? আমি মনে করি এটা রেগুলেটর ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল। মানে আসলে ফ্লোর প্রাইস জিনিসটা তো কখনোই সাপোর্ট করার মতো জিনিস না, এটা একটা টেম্পোরারি মানুষকে একটা কমফোর্ট দেয়, কিন্তু যেই অ্যাসেটের আমি একটা প্রাইস দেখতে পাচ্ছি কিন্তু সেই প্রাইসে আমি সেল করতে পারছি না, ওই অ্যাসেট আসলে ভ্যালু থাকে না। তো ফ্লোর প্রাইস জিনিসটা এরকম ছিল যে, এবং এরপর পরবর্তীতে 2টা কোম্পানিকে, ইসলামী ব্যাংক আর বেক্সিমকো লিমিটেড, তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি হতে একটা ভয় কাজ করতো যে এদের ছেড়ে দিলে ইন্ডেক্সে মনে হয় অনেক প্রভাব পড়বে বা এটা বাজারে একটা নেতিবাচক পয়েন্ট দিবে। বাট আমি মনে করি যে এটা আসলে মোটেও ঠিক ডিসিশন ছিল না আটকে রাখা, বরঞ্চ আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল। তাই মনে করি সূচকের বাইরে চলে গেছে অনেক আগে, সূচকের বাইরেও চলে গেছে, ইভেন সূচকের মধ্যেও যদি থাকতো আমার মনে হয় তারপরে ছেড়ে দেওয়া উচিত ছিল, কারণ এই হিট যেটা নাও সেটা নিতেই হবে, সূচকের মধ্যে থাকুক আর বাইরে থাকুক। এবং কিন্তু এই আর্টিফিশিয়াল একটা দাম ধরে রেখে এটা আসলে বাজারে কাউকে কোনো হেল্প করে না, ওটা একটা টেম্পোরারি আই ওয়াশের মতো বিষয় হয়। আমি মনে করি এটা খুব ভালো ডিসিশন, এবং সেই সাথে আমি হোপফুল যে এই জিনিসটা, এই ফ্লোর প্রাইস টাইপের জিনিস বা মার্কেট কন্ট্রোল করার মতো জিনিস ফিউচারেও যাতে ব্যাক না করে। মানে এই ব্যাপারে আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় একটা কিন্তু কথা কমেন্টরি করেছিলেন যে এসিসিকে ডিরেগুলেট করতে হবে, এটা ওভার রেগুলেটেড হয়ে আছে, হুইচ ইজ ভেরি ট্রু। মানে এই ওভার রেগুলেশনটা আমাদের দেশের একটা কমন একটা ইস্যু, আমরা সব কিছু কন্ট্রোল করতে চাই, যেটা করতে যে ভালো থেকে খারাপ বেশি হয়। এই জায়গা থেকে যদি বলি, আপনি ডিরেগুলেশনের কথা বলছেন, আমরা এই সপ্তাহে মানে গত সপ্তাহে দেখলাম যে
যে মার্কেটের যে কিছু সিদ্ধান্ত স্টক এক্সচেঞ্জের কাছে ছেড়ে দেওয়া হয়েছে, বিশেষ Right. করে এই Circuit কার কত breaker. সার্কিট ব্রেকার Right. হবে সেটা নিয়ে কথা বলা হয়েছে যে এটা ডিএসসি করতে পারবে। ডিএসসি অলরেডি কিছু দুর্বল কোম্পানিকে সিলেক্ট করেছে যে তারা তাদেরকে একটু পর্যবেক্ষণে রাখতে চায় বা তাদেরকে একটু টাইট পজিশনে রাখতে চায়। এইটার ইম্প্যাক্ট কি পড়তে পারে? এটা আমি মনে করি এটা একটা পজিটিভ সিদ্ধান্ত। এটা ডিরেগুলেশনেরই একটা পার্ট। মানে আসলে একটা স্টক এক্সচেঞ্জের প্রাইস কতটা সার্কিট ব্রেকার হবে, এই জিনিসগুলো মেইন কাজ কিন্তু স্টক এক্সচেঞ্জের, এসিসির কাজ না। তাই মনে করি এটা গ্লোবাল প্র্যাকটিসের সাথে অ্যালাইন করে এবং এটা রাইট ডিসিশন। ডিএসসি সক্ষমতা আছে, তো এখন তাদেরকে সেটা ইউজ করার মতো সুযোগ দিতে হবে। আবার কোথাও যদি সক্ষমতা ঘাটতিও থেকে থাকে, যখন এই সুযোগটা দেওয়া হবে তারা তৈরি করে নিতে বাধ্য হবে। তাই আমি মনে করি যে এই জিনিসটা অবশ্যই গুড ডিসিশন এবং এই ডিসিশনগুলো স্টক এক্সচেঞ্জেরই থাকা উচিত। গণমাধ্যমে এসেছে যে দুর্বল কোম্পানিগুলোর জন্য সার্কিট ব্রেকার যে কমে আসবে এটার একটা প্রস্তাব তারা বিএসসিসি কে দিয়েছিল। এখন তো তাদের হাতে পড়ে গেছে, তার মানে আমরা একটা ধরেই নিতে পারি যে তাদের সার্কিট ব্রেকার হয়তো কমে যাচ্ছে। জি, এইটা যদি কমে, সেই ক্ষেত্রে দুর্বল কোম্পানিতে যে আকর্ষণ বোধ করে সাধারণ বিনিয়োগকারীরা বা বড় বিনিয়োগকারীরাও, সেই জায়গা থেকে কি ভালো কোম্পানি, ব্লু চিপ কোম্পানিতে শিফট হওয়ার কোনো আশা দেখছেন কিনা? আমার মনে হয় এটা স্ট্যান্ড অ্যালোন হয়তো কিছুটা কন্ট্রিবিউট করবে, কিন্তু খুব বড় কন্ট্রিবিউশন হবে আমার কাছে মনে হয় না। এখানে এখন যেটা হবে, হয়তো বা একটা কোম্পানি 10% সার্কিট ব্রেকার ছিল, সেটা 5 দিনে 10% করে করে 50% বেড়ে যেতে পারতো। আসলে কম্পাউন্ডিং হিসাব করলে 50-এরও বেশি হয়ে যেত। কিন্তু এখন যখন যদি এটা 5% করে দেয়, তার অর্ধেক হয়তো বাড়তে পারবে। তার মানে এখন যদি কেউ এটাকে প্রাইস ম্যানিপুলেশন করতে চায়, তার সময় তাহলে হয়তো ডবল টাইম লাগবে করতে। এখন ডবল টাইম ধরে ম্যানিপুলেশন করা ডিফিকাল্ট হতে পারে, কিন্তু এটা ডিফিকাল্ট হলো, এটা খুব যে ডিফিকাল্ট আমার কাছে মনে হয় না। কারণ এখনো অনেক শেয়ার আপনি দেখবেন যে মাসের পর মাস ধরে দাম বেড়েই যাচ্ছে। তো আমার মনে হয় যে এটা ওয়ান অফ দ্য টুল। এটাকে আমি খুব মেজর টুল মনে করি না। মেজর টুল আমার কাছে মনে হয় প্রথমত ইনভেস্টরকে এডুকেট করা, তারপর হচ্ছে সার্ভেলেন্সটা বা ইনস্পেকশনটা, এটা হচ্ছে করে চালিয়ে যাওয়া, মানে ভিতরে চালিয়ে যাওয়া। নট লাইক যে আমি লিস্ট ধরে দিয়ে দিলাম এগুলা ঝুঁকিপূর্ণ শেয়ার, হ্যাঁ, এটা মার্কেটে প্যানিক ক্রিয়েট করে। এটা তো একটা অনগোয়িং প্রসেস, এই লিস্টটা প্রতিদিন চেঞ্জও হবে। তো এটাতে তাদের নিজের করে চালিয়ে যাওয়া, যখন যেটা ইনস্পেকশনের রিপোর্ট হচ্ছে তখন সেটা ডিসক্লোজ করা, ওটা পাবলিক করা। আর মেইন হচ্ছে আসলে এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে হবে। প্রতিষ্ঠানগুলো দেখবেন যে এই কাজগুলো কম করে, তার একটা জবাবদিহিতা থাকে। তো তারা যখন একটু এই ধরনের কোম্পানিগুলো, এখন যেহেতু রিটেল ইনভেস্টর অনেক বেশি, তো তাদের এখন কিন্তু যারা ম্যানিপুলেশন করে থাকে, ওদের একটা বড় একটা কার কাছে সেটা বিক্রি করবে সেটার একটা গ্রুপ তার কাছে অলরেডি আছে, যে আমার কাছে রিটেল লোকজন এখানে ঝাঁপিয়ে পড়বে। কারণ তারা হচ্ছে একদিকে অত অ্যাওয়ার্ড না ইনভেস্টমেন্ট নিয়ে, আর এটা হচ্ছে সে দেখে আসছে এই ঘটনা হয়ে আসতে, লোভ কাজ করে তার মধ্যে। তো আমার মনে হয় যে আমার গ্রুপ রেডি আছে। এই গ্রুপটা যদি এমন হতো যে এই গ্রুপের তুলনায় প্রতিষ্ঠানটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্রাতিষ্ঠানিক গ্রুপটা, এবং তখন এটা এবং অ্যাওয়ারনেস বাড়ানো হচ্ছে, মানুষজন আস্তে আস্তে করে বুঝতেছে, তখন আস্তে আস্তে করে ধরুন এই টেন্ডেন্সিটা কমে আসবে। ইভেন আগে থেকে এখন কিছুটা কমে আসছে, এখন যায়নি আমি বলবো না, হয়তো 5-10% কমে আসছে, খুব সামান্য, বাট এটা আরো অনেক কমতে হবে। তো এটা আমি মনে করি এটা ওয়ান অফ দ্য টুল, কিন্তু এটা আসলে আমার অ্যানাথা মনে হয়। আরেকটা জিনিস যেটা অনেকের কাছে কাউন্টার প্রোডাক্টিভ মনে হবে, বাট আমার কাছে মনে হয় অ্যাট সাম পয়েন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের শর্ট সেল চালু করা উচিত। এটা হয়তো বা এমনও করতে পারে যদি স্টেপ বাই স্টেপও করার চিন্তা করে, যে শুরুতে শুধুমাত্র জেড ক্যাটাগরি বা দুর্বল কোম্পানি একটা ক্রাইটেরিয়া করে তাদের জন্যই চালু করলো। শর্ট সেল থাকলে তখন এই ধরনের দুর্বল কোম্পানিগুলোর দাম এভাবে বাড়ার সুযোগ তারা পাবে না। তখন দেখা যাবে অনেক ইনস্টিটিউশনেই, আমরাই তখন দেখা যাবে একটা খুব খারাপ কোম্পানি আনইউজুয়াল প্রাইস, আমরা শর্ট করে দেখা যাবে ওটা শেয়ার প্রাইস তখন অনেক নামায় নিয়ে আসবো। এটা একটা ভালো অবস্থা হতে পারে। মানে দিন শেষেই হয়তো বা এটার একটা রাইট প্রাইসের একটা বড় ধরনের ডিক্রিজ হতে পারে, যেগুলো আসলে তার প্রাইসের বাইরে চলে আসে। রাইট। একটা জিনিস আমরা বাজেটে দেখেছি যে সরকার বলছে T0 নিয়ে আসতে চাই, জি, ডিএসসি বলছে খুব সহসাই T1 নিয়ে আসতে চাই। এই যে T1 নিয়ে আসা, এইটা বাজারকে শুধু ভলিউম বাড়াবে না বাজারের স্ট্রেংথও বাড়াবে? স্ট্রেংথও বাড়াবে। মানে যে কোনো অ্যাসেটের আমি মনে করি একটা অ্যাসেটের যদি আমি ভালো দিক খারাপ দিক বলি, এর মধ্যে একটা ভালো দিক হচ্ছে একটা লিকুইডিটি কীরকম। মানে যে কোনো অ্যাসেটে যখন লিকুইডিটি বেড়ে যায়, সেই অ্যাসেটের আলাদা একটা ডিমান্ড ক্রিয়েট হয়। আপনি যখন জানবেন যে আমি আজকে শেয়ার কিনে আবার কালকে চাইলে বিক্রি করে দিতে পারবো, আমি জানি না আমার যদি কোনো কারণে কালকে আবার টাকা দরকার হয়, কোনো এমার্জেন্সি কিছু চলে আসে যেটা প্রিডিক্ট করা সম্ভব না,
আমি যেমন ব্যাংকে আমার কমফোর্ট লাগে কেন টাকা রাখতে, অনেক কম ইন্টারেস্ট পাওয়ার পরও আমরা কিছু টাকা ব্যাংকে কেন রাখি, কারণ আমি জানি যে আজকে টাকা রাখতে আমি আমার সেভিংস অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টে আমার যদি এখন টাকা রাখলাম বিকালে দরকার হয় আমি আবার তুলে নিতে পারবো। তো এটা হচ্ছে T0, টাকা রাখার সাথে সাথে আমি চাইলে তুলেও ফেলতে পারবো। এটা কিন্তু এই কমফোর্টের কারণে দেখা যায় 2% ইন্টারেস্ট দেওয়ার পরেও আমরা একটা টাকা সেখানে রেখে দিই। তো মার্কেটে একসময় ছিল T+3, যে আমি শেয়ার বিক্রি করলে 3 দিন 4 দিন পর টাকা পেতাম। এখন সেটা T+2 আছে। এটা যখন T+1 হয়ে যাবে এবং T+0 হয়ে যাবে, তখন অনেক বিনিয়োগকারী এই অ্যাসেট ক্লাস হিসাবে শেয়ার মার্কেটকে আরও বেশি ভালো মনে করবে, ভাববে যে আমি টাকা রেখে আমার যদি কালকেও লাগে আমি টাকা তুলে নিতে পারবো। সেটা ডেফিনেটলি একটা গুড ইনিশিয়েটিভ। এটার সাথে আবার আরেকটা বিষয় কনফ্লিক্ট করে কিনা, যে আমরা বলি যে দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে বিনিয়োগ করবেন, এটাতে আরো বেশি ট্রেড যেমন হবে সেই ক্ষেত্রে মানুষজনকে আরো ছোটাছুটি বেশি করবে কিনা? না, এটা বাজারে দেখেন দুই রকম বিনিয়োগকারী থাকবে, মানে একটা বিনিয়োগকারী বা ইনভেস্টর যেটা বলি, আবার ট্রেডারও থাকবে। এটা এখনো আছে। T+2 হওয়ার পরও, মানে T+2 তো আসলে দীর্ঘমেয়াদী না। এখন যদি T+200 করে দেয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ, তাহলে দীর্ঘমেয়াদী না হলে থাকা যাবে না, তখন দেখা যাবে পুঁজিবাজারে আর লোক খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, তো এখানে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তারা T+0 হওয়ার পরও কিন্তু সে থাকবে, কারণ তার টার্গেট হচ্ছে আমি এটা লং টার্ম রাখবো, সে টেম্পোরারি প্রাইস ফ্লাকচুয়েশনে সে বদার হবে না এবং সে থাকবে। আর যারা ট্রেড করার তারা T+2-তে করতে এখন T+1-এ করবে, আর একটু ফ্রিকোয়েন্ট করবে, বাজারে লেনদেন বাড়বে। তো এটাতে আমি খারাপ কিছু দেখি না, বাইরে তো T+0-তে সব হচ্ছে, তো আমি মনে করি না এটা কোনো নেগেটিভ কিছু। বাজেটের অন্যান্য বিষয়গুলোতে একটু আসতে চাই। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে 5 বছরের 5 লাখের একটা সিলিং ছিল, সেটা সিলিংটা তুলে দেওয়া হয়েছে। লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কিছু শর্ত দিয়ে বলা হয়েছে যে তারা আরেকটু ট্যাক্স বেনিফিট পাবে। আরেকটা জায়গায় বলা হয়েছে যে বিনিয়োগকারীরা যে ডিভিডেন্ডের উপরে যে করটা দেয় সেই জায়গা 10%-এর মতো একটা ছাড় পাওয়া গেছে। এই বিষয়গুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলেন যে আসলে কিভাবে মানুষজন বেনিফিট পাবে এগুলোর। আমি মনে করি এই সবগুলো ইনিশিয়েটিভ খুব ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ ছিল, এবং জুনের শুরুতে বরঞ্চ বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা বাজেট নিয়ে একটা শঙ্কা ছিল যে বাজেট আসলে কতটা ফ্রেন্ডলি আসে, এবং কিছু কিছু জিনিসের তখন কথা শোনা যাচ্ছিল যেগুলো মনে হচ্ছিল যে খুব একটা হয়তো বা ভালো হচ্ছে না বাজারের জন্য। কিন্তু লাস্টে এসে যে চেঞ্জগুলো, বিশেষ করে যেমন ডিভিডেন্ড নিয়ে যে চেঞ্জটা আপনি বললেন, মিউচুয়াল ফান্ডের জন্য যে 5 লাখ টাকার ট্যাক্স রিবেটের যে চেঞ্জটা, লিস্টিং নিয়ে যে রেগুলেশনের ব্যাপারটা বা কন্ডিশনটা, এই সবগুলো পজিটিভ। দেখেন ওপেন এন্ড ফান্ডে আগে যেটা ছিল যে ট্যাক্স রিবেট পাওয়ার জন্য, আমার কাছে অনেক ইনভেস্টর এখন এই জুন মাসে আসছিল ট্যাক্স রিবেট পাওয়ার জন্য, তারা ইনভেস্ট করতে চায় এবং এটা প্রতি বছরই আসে, আমি এটা ফেস করে আসছি। তখন তারা বললো যে যারা হাই ইনকাম গ্রুপে পড়ছে তার হয়তো বা রিবেট পাওয়ার জন্য 12 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। এখন 12 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, আমি তখন তাকে বলে দিলাম যে আপনি 5 লাখ টাকা বেশি ইনভেস্ট করতে পারবেন আমার এখানে, বাট রিবেট পাবেন ওই 5 লাখের পর্যন্ত, বেশিটা আপনি পাবেন না, এটা রুল হচ্ছে এটা। তখন সে বললো তাহলে কি করবো, আমার তো সঞ্চয়পত্র লিমিট ক্রস হয়ে গেছে, মানে তারা আপনার মার্কেট ইনভেস্ট করার ছাড়া কিছু করার নাই। তাহলে সে তখন সেকেন্ডারি মার্কেটে, এটাতে কোনো লিমিট নাই, হ্যাঁ, এটা ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত সে ইনভেস্ট করতে পারবে সেখানে। তাহলে আপনি দেখেন রুলটা এমন ছিল, এগুলো আমাদের জন্য দুঃখজনক আসলে ব্যাপারগুলো, আমাদের পলিসি এগুলো দেখার জন্য বিনিয়োগকারীর বাইরে যে অন্যদের বেশি বেনিফিট দেওয়া, মানে ব্যাপারটা এমন ছিল যে ব্যক্তি বিনিয়োগকারীকে এনকারেজ করা হচ্ছে যে তুমি প্রাতিষ্ঠান বিনিয়োগকারীর মাধ্যমে বা একটা স্ট্রাকচার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করে তুমি ডিরেক্টলি মার্কেট ইনভেস্ট করো। হ্যাঁ, আবার একই দিকে গভর্নমেন্ট বলে আসছে যে আমরা প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ বাড়াতে চাই, বিনিয়োগকারী বাড়াতে চাই, আবার ইনসেন্টিভ দিচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে বিনিয়োগ না করলে। হ্যাঁ, তো পুরো জিনিসটা কিন্তু অপোজিট। আমার ধারণা এগুলো ইচ্ছাকৃত না, এগুলো তো ইগনোর করে ফেলা হয়, মানে এগুলো জিনিসটা এরকম দেখা হয় না বা ভাবা হয় না, দিয়ে দেওয়া হয় ফট করে। তো মজার ব্যাপার হচ্ছে, আমার মনে আছে যখন এই যে মিউচুয়াল ফান্ডের জন্য 5 লাখ টাকা লিমিট বা ডিরেক্ট ইনভেস্টমেন্টে এটা আনলিমিটেড, এই কোশ্চেনটা এনবিআর এর এক কর্মকর্তাকে করা হয়েছিল কয়েক বছর আগে, যে এটা আপনারা কেন 5 লাখ টাকা করলেন। তখন সেই ভদ্রলোক উত্তর দিয়েছিলেন, এটা পত্রিকাতে আমার পড়া, যে মিউচুয়াল ফান্ড যেহেতু ধনীদের প্রোডাক্ট, হ্যাঁ, এই জন্য এখানে একটা লিমিট দিয়ে দেওয়া হয়েছে। তা আমি তখন বুঝলাম যে তাহলে তো এই ভদ্রলোক হয়তো মিউচুয়াল ফান্ড নামটা ওইদিন প্রথম শুনছে। হ্যাঁ, সে একটা কথা বলে দিচ্ছে আর কি, কারণ মিউচুয়াল ফান্ড ধনীদের প্রোডাক্ট কিভাবে হয়, এখানে ধনীদেরও হতে পারে, মধ্যবিত্তরও হতে পারে এবং নিম্ন মধ্যবিত্তরও হতে পারে। এখানে মান্থলি মাত্র 1000 টাকা দিয়ে এসআইপি করা যায়,
মাত্র 5,000 টাকা বিনিয়োগ দিয়ে শুরু করা যায়। তো কেউ 5,000 বিনিয়োগ করলে তো তাকে ওই কারণে ধনী বলে ফেলা যায় না। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এই জিনিসটা কিন্তু এই বাজেটে অ্যাড্রেস করা হয়েছে। যে এখন বলা হয়েছে মিউচুয়াল ফান্ডেও এই ট্যাক্স রিবেটটা ডাইরেক্ট মার্কেট ইনভেস্টমেন্টের মতোই একই থাকবে। বরঞ্চ আমার মনে হয় এটা ইভেন্চুয়ালি এমন করা উচিত, মিউচুয়াল ফান্ডকে এনকারেজ করা উচিত বেশি ডিরেক্ট ইনভেস্টমেন্টের থেকে, কারণ আমাদের সেটা ওভারঅল মার্কেটের জন্য ভালো, স্টেবিলিটির জন্য ভালো। তো এটা আমি মনে করি ভেরি গুড একটা ইনিশিয়েটিভ। সামনের বছর আমাদের এই জিনিসটা ফেস করতে হবে না যে আপনি 5 লাখ টাকার উপর রিবেট পাবেন না। আর আমাদের কাছে যদি ফান্ড আসে সেই টাকা তো আলটিমেটলি মার্কেটে ঢুকবে। বরঞ্চ একজন ডিরেক্টলি মার্কেটে ঢুকালে সব বিনিয়োগ করে একভাবে ঢুকাতো না টাকাটা, অনেকে খুব স্পেকুলেটিভ শেয়ার কিনতো। আমরা দেখা গেল তার থেকে আরো স্ট্রাকচার ওয়েতে, তার থেকে স্ট্রাকচার ওয়েতে আমাদের ফান্ড ইউটিলাইজ হবে, যেটা মার্কেটের জন্য বেটার স্টেবিলিটি দিবে। আর সেকেন্ড আপনার আরেকটা যেটা কোশ্চেন ছিল, এটা ছাড়া হচ্ছে ওই যে বলছিলাম ডিভিডেন্ডের ডিভিডেন্ড ট্যাক্সটা। ইনকাম। হ্যাঁ, জি, ডিভিডেন্ডের ট্যাক্সটা আমাদের আগে যেটা ছিল অ্যাট সোর্সে 10% কেটে নেওয়া হয়, এটা এখন এবং পরবর্তীতে যেই ব্যক্তি তার যে ট্যাক্স স্ল্যাবে পড়ে সেই স্ল্যাব থেকে তার ফাইনাল ট্যাক্সটা দিতে হবে। বিশেষ করে যারা বড় বিনিয়োগকারী, যারা 30% ট্যাক্স স্ল্যাবে পড়ে, সে যদি 10 টাকা ডিভিডেন্ড পায়, সে তখন 1 টাকা কেটে রাখতেছে তার অ্যাট সোর্সে, পরবর্তীতে আরো 2 টাকা, অর্থাৎ সে 30% স্ল্যাবে তাকে ট্যাক্স দিয়ে এনবিআর জমা দেওয়া লাগতো। অর্থাৎ 10 টাকা ডিভিডেন্ড হলো, সে অ্যাকচুয়ালি পেতো 60 টাকা। এখানে কিন্তু তার 30% প্রফিট, ডিভিডেন্ডের প্রফিট নাই হয়ে গেল। এখন যেটা বলা হয়েছে যে 15% হচ্ছে ফাইনাল ট্যাক্স, অর্থাৎ এট এ টাইম কেটে নেবে, এট এ টাইম কেটে নেবে, পরে আর দিতে হবে না। তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে শুরুতে বেশি কাটছে, বা যারা একটু ছোট বিনিয়োগকারী 10% লাভে পড়তো ওদের হতে বেশি কাটা যারা যাচ্ছে, ট্যাক্সের বাইরে ছিল তাদের জন্য। কিন্তু আলটিমেটলি যারা লার্জ ইনভেস্টর, ওদের কাছে এখন ডিভিডেন্ড ইনকামটা আরো অ্যাট্রাকটিভ হয়ে গেল, কারণ 1.5 টাকা কাটলো। আগে কাটতো 3 টাকা, 10 টাকাতে 1.5 টাকা এখন কাটবে, আগে 3 টাকা কাটতো। তো এটা একটা আমি মনে করি এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। আর লিস্টিংও যে জিনিসটা বিভিন্ন স্ল্যাবে বেনিফিটের কথা বলা হয়েছে, আমি মনে করি এটাও ডেফিনেটলি ভালো। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মেনশন করার মতো, আগে একটা জিনিস ছিল যে 10%-এর নিচে লিস্টিং করা যাবে না। এখন অনেক লার্জ কোম্পানি আছে, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, তার টাকার আসলে দরকার নাই, তার রিজার্ভে প্রচুর টাকা আছে বা ফরেন ফান্ডিং সোর্স আছে তার প্রচুর। এখন সে তখন ভাবে আমি 10% আমি ডাইলিউশন করতে চাই না আমার শেয়ার, বা এত টাকা আমি করবো কি, আমার তো অলরেডি টাকা পড়ে আছে। কিন্তু আবার ট্যাক্স বেনিফিট পেলেও তার জন্য ভালো, আবার সে মার্কেটে আসলো, মার্কেটের জন্য ভালো, মার্কেটের ব্রেথ বাড়বে। তো এই ধরনের কোম্পানিগুলো এখন দেখা যাবে লিস্টিং এর জন্য তারা ইন্টারেস্ট ফিল করবে। তো ডেফিনেটলি বেশি অফলোড করলে সে বেশি বেনিফিট পাবে, ওই সুযোগও দেওয়া আছে, কিন্তু তাকে আসার একটা সুযোগ দেওয়া আছে। ভালো কোম্পানি কি এতে একটু আকর্ষণ বোধ করবে? আমরা অলরেডি 2টা প্রতিষ্ঠানের নাম শুনছি, বিআরবি কেবলের কথা শুনছি, শনিভার্সের কথা শুনছি যে তারা পুঁজিবাজার আসার জন্য প্রসেস শুরু করেছে। তো এই যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে এবং ভালো কোম্পানিগুলোকে একটু উৎসাহ, এবং ছোট কোম্পানি যেগুলো দুর্বল কোম্পানি সেগুলো একটু চেপে ধরা, সেই ক্ষেত্রে ভালো প্রাইসিং পাওয়া বা লিস্টেডের প্রতি আকর্ষিত হওয়া, এরকম কিছু ঘটবে কিনা মনে হচ্ছে সামনের বছরগুলোতে? আমার মনে হয় ঘটবে, কারণ এখন আমি যেটা বুঝতে পারছি যে এখন কমিশনের যে মাইন্ডসেটটা বা ডিরেকশনটা আছে, এটা রাইট ডিরেকশনে আছে। কারণ আমরা লিস্টিং করার সময় জিনিসটা একটা চেপে ধরার মতো ব্যাপার ছিল, যে কোম্পানি জোর করে আনতে হবে, তাকে 10 টাকা ভ্যালুতে আসতে হবে, এবং তার একটা বুক বিল্ডিং, আমাদের একটা অদ্ভুত বুক বিল্ডিং প্রক্রিয়া ছিল, যে 2টা ফর্মুলা আছে, ফর্মুলাতে যে প্রাইস আসে সেটা হচ্ছে বুক বিল্ডিং প্রাইস, যে পি আর প্রাইস টু ন্যাপ দেখে বুক বিল্ডিং প্রাইস ঠিক হয়ে যাবে। এই জিনিসটা দুনিয়ার কোথাও নাই আসলে। বুক বিল্ডিং এর যেটা নিয়ম হচ্ছে প্রাইস ডিসকভারি হবে। এখন সবকিছু চিন্তা করা হয়েছে যে কম দামে একটা কোম্পানি মার্কেটে নিয়ে আসতে হবে, যাতে বিনিয়োগকারীরা এখান থেকে আইপিওতে অংশগ্রহণ করে বেনিফিট পায়। এই যে বিনিয়োগকারীরা বেনিফিট পায়, এটা যেরকম দেখতে হবে, আবার একই সাথে দেখতে হবে মার্কেট বেনিফিট পাচ্ছে কিনা, নাহলে ও কেন আসবে, উদ্যোক্তারা কেন আসবে। সে দেখতেছে আমি শুধু ট্যাক্স বেনিফিটের জন্য আমি এখানে যাব, কিন্তু আমার এইখানে এই যে আমার শেয়ার প্রাইস তারা বলতেছে 10 টাকা, আমার তো এই শেয়ারের ভ্যালুয়েশন এটা 15 টাকা বা 20 টাকা নিচে হওয়ার কথা না, কোনোভাবেই হওয়ার কথা না। তা আমি এটা 10 টাকাতে আমি কেন এখান থেকে ফান্ড রেজ করবো? তো অনেক ক্ষেত্রে যে এইরকম একটা যে টেনশন, আমাদের বোথ সাইডে দেখা এখানে প্রয়োজন, ব্যালেন্স করাটা, যে উদ্যোক্তাও যাতে হ্যাপি ফিল করে এবং বিনিয়োগকারীও যাতে মনে করে একটা ভালো কোম্পানি আসলো, দুই সাইডে ওটা ব্যালেন্সটা আমার সিগন্যালটা এখন পাওয়া যাচ্ছে। আর সেকেন্ড থিং হচ্ছে আমার কাছে মনে হয় যে ওভারঅল গভর্নমেন্টের যে মানে সেকেন্ড আমার যেটা মনে হয় যে রেগুলেটরের এখানে জিনিসটাও আরো সিম্পলিফাইড করে নিয়ে আসা দরকার। অনেক সময় দেখা যায় একটা কোম্পানি লিস্টিং করতে গেলে তার 2 বছর 3 বছর কেটে যায়, লিস্টিং আর হয় না। তো দেখে এর থেকে তো ব্যাংক লোন অনেক সহজ হয়ে যায়। নতুন যে লিস্টিং আইন এসেছে সে জায়গায় কিন্তু একটা টেইনর বেঁধে দেওয়া হয়েছে, যে এর মধ্যে আপনাকে হ্যাঁ না বলে দিতে হবে।
এটা ভালো, এটা ভালো। এখন যদি এটা মেনটেন করে, যেমন আমাদের আগেও কিন্তু এসিসি রুলগুলোতে এরকম একটা টেনর ছিল যে এই জিনিসটা হলে এর 1 মাসের মধ্যে জবাব দিতে হবে, এসিসিরও জবাব দিতে হবে, হ্যাঁ। কিন্তু ওইখানে কি হতো, এখানে অনেক কিছু দেখা যায় আনঅফিসিয়ালি হয়ে যায়। আনঅফিসিয়ালি মানে দেখা যায় এখানে আবার শর্ত ছিল, আমি নতুন রুলে এটা শর্তটা আছে না এক্স্যাক্টলি দেখি নাই, যে আবার 1 মাসের মধ্যে এসিসি যদি কোনো কোয়ারি দেয় তাহলে আবার সে রিপ্লাই দিবে, সে রিপ্লাই দেওয়ার পর এসিসি আবার 1 মাস সময় পাবে, বুঝছেন? তো যদি তারা আবার একটা কোয়ারি দেয় এবং ওটাকে আবার আবার বলে আরো ফার্দার ইয়ে দরকার, এটা করতে গেলে দেখা যায় জিনিসটা প্রলং হতে থাকবে। এখন আমি জানি না এই জিনিসগুলো আসলে ওই কালচারটা দরকার যে আমি এটাকে ফার্স্ট আমরা এটা বের করে নিয়ে আসবো, তাহলে কোম্পানিগুলো মার্কেটে আসতে আগ্রহ বোধ করবে। এটা যদি ইমপ্লিমেন্ট হয় দেন গুড, ভালো। একটা আর্থিক বছর শেষ হয়েছে, বলা যায় যে জুন ক্লোজিং এর কোম্পানিগুলোর ফিনান্সিয়াল স্টেটমেন্ট আসতে শুরু করবে সামনে। আবার অনেক কোম্পানি লিস্টের বাইরে যারা, তাদেরও জুন ক্লোজিং কোম্পানি রয়েছে। এই যে জুন ক্লোজিং কোম্পানি, আপনি কি এই যে জুন থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত মানে প্রসপেক্ট দেখছেন যে ভালো কোনো কোম্পানি পুঁজিবাজারে আসার জন্য যে পরিবেশ তৈরি করা হচ্ছে, আসার মতো করে পরিবেশ তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, আমার কাছে মনে হয় আমাদের ভালো কোম্পানিগুলো এখন উৎসাহিত বোধ করবে। বাজার যখন ভাইব্রেন্ট থাকে, তারা যখন দেখে যে কোম্পানিগুলো একটা ভালো প্রাইস পাচ্ছে এবং লিকুইডিটি আছে, তখন আসলে উদ্যোক্তারাও, এটা হচ্ছে তাদের জন্য পজিটিভ সাইড, যে সে একটা মার্কেটে আসলে প্রথমত টাকা তুলতে পারলো, দ্বিতীয়ত তার একটা লিকুইডিটি তৈরি হলো, যে একজন এখন একটা নন লিস্টেড কোম্পানির ওনার বা শেয়ার হোল্ডার, সে চাইলে তার পার্শিয়াল শেয়ার বিক্রি করতে পারবে না, বা সে যদি কখনো মনে করে যে আমি এই ব্যবসাতে থাকবো না, বা সে একটা সময় যখন থাকবেন না, তখন তার এই ব্যবসাটা তার উত্তরসূরি কিভাবে পাবেন, সে উত্তরসূরি তো বিদেশে থাকেন, যখন লিস্টেড হয়ে যাচ্ছে সে কিন্তু এটা একটা অ্যাসেটের মতো করে উত্তরসূরি পেয়ে গেল, সে বিক্রি করে দিল, একটা ভ্যালু সে পেয়ে গেল খুব সহজভাবে। এগুলো তার পজিটিভ দিক। আবার লিস্টিং এর খারাপ দিকও আছে, মানে তার জন্য বাধাও আছে। বাধা হচ্ছে তখন অনেক বেশি ডিসক্লোজার করতে হয়, অনেক কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, একটা নতুন একটা জিনিস এটাতে অ্যাড হয়, তো এটা অনেকে আবার পছন্দ করেন না। তো এই দুইটা ব্যালেন্স করাটা আমি মনে করি হচ্ছে এই আইনগুলার উদ্দেশ্য, যাতে ব্যালেন্স করে সেও মনে করে একটা ভালো ইয়ে হচ্ছে, আবার ডিসক্লোজারও যাতে মিনিমাম লেভেলে থাকে, বাট এটা তাকে ধরার উদ্দেশ্যে না, এটা মার্কেট ইয়ে করার জন্য, মানে ডিসিপ্লিনটা রাখার জন্য। সবশেষ কোশ্চেন, এই যে জুন শেষ হচ্ছে, জুনের ক্লোজিং কোম্পানিগুলো আসবে, আমরা একটু ইকোনমিকে একটু দাঁড়াতে দেখছি বিভিন্ন জায়গা থেকে, সেই জায়গা থেকে আপনার এই জুন ক্লোজিং কোম্পানিগুলোর প্রতি প্রসপেক্ট কেমন মনে হচ্ছে গত বছরের তুলনায়? এই জুন মাসে কিছু আর্নিং ডিক্লারেশন আসছে, কোয়ার্টারলি এবং কিছু ফুল ইয়ারও। আপনি দেখবেন আর্নিং ডিক্লারেশনের দিক থেকে যেগুলো আসছে জুনে মিক্সড ছিল, 50-50 মতো, মানে 50% মতো আর্নিং গ্রোথ করছে, 50% আর্নিং ফল করছে। বাজারে এখন যে র্যালিটা হচ্ছে, এটা আসলে আর্নিং সারপ্লাস থেকে না, এটা হয়েছে যে পলিসিগত চেঞ্জগুলা, বাজারে স্ট্রাকচারাল চেঞ্জগুলো থেকে, এবং ম্যাক্রো এবং গ্লোবাল ইস্যুগুলো থেকে। তা আমিও এই সেম কমেন্টে আমার এই আর্নিংগুলো নিয়ে সামনের, যে এখানে যে আর্নিং ঢালাওভাবে ভালো আসবে আমি এটা মনে করি না। আমার মনে হয় এখানে এই 50-50 টাইপেরই থাকবে। ইভেন হয়তো বা এমনও হতে পারে যে আর্নিং ডিগ্রোথই বেশি হয়েছে গ্রোথের থেকে, যদি নাম্বার অফ স্টকদের চিন্তা করি। কারণ আমাদের ওভারঅল কিন্তু ইকোনমিতে ওরকম গ্রোথ গত 1 বছরের মধ্যে আসে নাই, যেহেতু জুনটা গত জুলাই থেকে জুন পর্যন্ত হবে, এই পিরিয়ডটাতে এমন না যে ইকোনমি খুব শাইন করেছিল, তা না, বরঞ্চ অনেক চ্যালেঞ্জ ছিল। তা আমি মনে করি না আর্নিংয়ে খুব একটা গ্রোথ ওইভাবে আসবে, বাট কিছু কোম্পানি তো ডেফিনেটলি ভালো করে যাবে, এবং সেগুলোতে প্রাইসিংগুলো হবে। আর স্পেকুলেটিভও কিছু প্রাইসিং হবে ডিভিডেন্ডের আগে, যে অনেক আর্নিং আসতে যাচ্ছে, হ্যাঁ, সেটাও থাকবে। এই সময়টাতে একটা জুন এন্ড কোম্পানি পথে একটা আলাদা একটা আকর্ষণ বাজারে দেখা যায় থাকে বিফোর ডিভিডেন্ড, সেটা থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটসে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ইমরান হাসানের কাছ থেকে, তিনি কিন্তু বলছিলেন যে বাজারে বাজেট রিলেটেড যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো বাজারে একটা প্রভাব ফেলবে, সেটা দীর্ঘমেয়াদী হয়তো ফেলবে। আর রেগুলেশন এবং ডিএসসি যেসব উদ্যোগ নিচ্ছে, এটার যদি অল্প পরিসরে শর্ট সময়ের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েও দীর্ঘমেয়াদে বাজারে একটা ভালো বা ইতিবাচক একটা প্রভাব ফেলবে বলে মনে করছেন তিনি। সেই ক্ষেত্রে বাজারে কোয়ালিটি স্টক যদি আসে, বিনিয়োগকারীরাও কোয়ালিটি স্টকে ইনভেস্ট করার সুযোগ পাবেন। আর T1 আসলে বলছিলেন যে লেনদেন যেমন বাড়বে, সেই সাথে বাজারের আসলে মানি ফ্লো বাড়বে। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।